পুঁথিগত বিদ্যার পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো বিষয়টা হচ্ছে আমরা নির্বাচনী যে ইশতেহারগুলো দেখি, সে আওয়ামী লীগ একসময় বলেছিল যে তারা জিরো টলারেন্স এগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করবে, অথচ তারা দুর্নীতির যে উদাহরণ তারা সেট করে গিয়েছিল কিভাবে দুর্নীতির মহাসমুদ্র করা যায়, কিভাবে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোকে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে সেই ঋণ দিয়ে আবার উন্নত কি আপনার মেগা প্রকল্প করে সেখান থেকে কিভাবে লুট করা যায় তার উদাহরণ আমরা দেখেছি। আসুন আমরা একটু উদাহরণ কিছু দেই যে আওয়ামী লীগ যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছে, যে প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে, সেগুলো কি হয়েছে। এই কারওয়ান বাজার স্টুডিওতে বসে আমরা এখন বক্তব্য দিচ্ছি বা কথা বলছি, এই কারওয়ান বাজারেই আমরা দেখেছি যে এক যুবদলের নেতা তিনি বক্তব্য দিচ্ছেন যে 5ই আগস্টের আগে একদল লোক এই কারওয়ান বাজারের চাঁদাগুলোকে নিয়ন্ত্রণ করত, 5 তারিখের পরে আর তারা আসে না, তো তাদের দায়িত্ব আমরা নিয়েছি। যুবদল নেতার আত্মস্বীকৃত বক্তব্য ছিল এটা। আপনি দেখুন বিএনপির 31 দফা, এটা 2020 সালে দিয়েছিল। এই দুনিয়া কাঁপানো মস্ত বড় যে জুলাই বিপ্লবটা হলো 2024 সালে, এই মস্ত বড় বিপ্লবের পরে কি বিএনপির সেই 31 দফায় কোনো পরিবর্তন হয়েছে? বিএনপি বলেছিল যে তারা আপার হাউস চায়, তাদের যে 31 দফার মতো বলেছিল, কিন্তু বাস্তবে যখন আপার হাউসের প্রশ্ন এসেছে তখন তারা কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনি দেখুন আমাদের এই যে মুন্নিয়াপা তিনি বলে গিয়েছেন যে জনাব তারেক রহমান তিনি জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র। হ্যাঁ আমরা জানি, এটা তো জানি। তো আপনি দেখুন এই বিএনপি তো সেই বিএনপি, যেই বিএনপি জনাব তারেক রহমান জনাব জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, যেই বিএনপি 5 তারিখের পরবর্তী সময় নিউ মার্কেট থানায় যুবদলের ছাত্রদলের নেতারা থানায় হামলা করে এক চাঁদাবাজকে ছাড়িয়ে নিয়ে এসে থানায় হামলা করেছে। 5 তারিখের পরে বাংলাদেশের এমন কোনো হাট নাই, ঘাট নাই, বাজার নাই যেখানে দখল করে নাই। 5 তারিখ পরে মাইকিং করে বলেছে যে আজকে থেকে এই বাজারের দখল নিলাম। তো এই বিএনপি তো জনাব তারেক মানে সেই জিয়াউর রহমানেরই বিএনপি। তো জনাব তারেক রহমান যেমন বিএনপির সন্তান, জিয়াউর রহমানের সন্তান, এই বিএনপিও জনাব তারেক জিয়াউর রহমানের দল। কিন্তু আমরা কি দেখছি? আমরা তো দুর্নীতি দেখছি। আমরা আবারও বলছি যে জনাব তারেক রহমান তো গত 17 বছর তিনি হচ্ছে কি আপনার নির্বাসনে ছিলেন, কিন্তু জনাব তারেক রহমানের যে লাইফ স্টাইল ছিল গত 17 বছর, আপনারা কেউ কি এখন পর্যন্ত প্রশ্ন করতে সাহস পাইছে যে জনাব তারেক রহমান গত 17 বছর তিনি যে তার সোর্স অফ ইনকাম কি ছিল? লন্ডনে যে তিনি লাইফ লিড করছে, সেই লাইফ লিড করার জন্য তিনি কি পরিশ্রম করছে, কি কাজ করছে, তিনি সেখানে যে জীবনযাপন করছে, তার সেই সোর্স অফ ইনকাম কি? তো এগুলো প্রশ্ন করতে অনেকে সাহস পাবে না। আমি আপনাকে বলি, আমি 5 তারিখের পরে একটু যেহেতু দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি, মনে হয়েছিল যে 5 তারিখের পরে একটু নির্বাচনী রাজনীতিতে ঢুকি। তো 5 তারিখের পরে যখন এলাকায় গেলাম এবং এলাকার মানুষ যখন গন্ধ পাইছে যে এই ভদ্রলোক মশিউর রহমান ঢাকায় তার পরিচিতি আছে, আছে, তিনি এখানে নির্বাচন করবে, তখন শুরু হয়েছে স্কুল খেলা থেকে শুরু করে মানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা থেকে শুরু করে মাহফিল, ওয়াজ, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এতিমখানা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখান থেকে দান সৎকার জন্য আমার কাছে না আসছে। অর্থাৎ যে ডোনেশনের যে লিস্ট, তাতে আমি যা দেখলাম যে আমি যদি মানে প্রতি মাসে 1 কোটি টাকা ডোনেশন দেই, মানে কমপক্ষে 1 কোটি টাকা ডোনেশন দেই, তাহলে আমি এমপি ইলেকশন করতে পারবো, এই ধরনের একটা ভাইব আমি এলাকায় দিতে পারবো। এছাড়া সম্ভব না। পরবর্তী সময় দেখলাম যে এই নির্বাচনী পলিটিক্স আমার জন্য না, পরবর্তীতে বাধ্য হয়েছি এলাকা থেকে পালিয়ে আসতে। আর কখনো মুখ দিয়ে একবারও বলি নাই যে আমি নির্বাচন করব। এখন দেখেন এই যে ডোনেশন দিচ্ছে, এই যে চাঁদাটা দিচ্ছে, এই ডোনেশনটা সে কোথা থেকে দিচ্ছে? একজন রাজনীতিবিদ যে তিনি যে একটা চিফ গেস্ট হচ্ছে একটা মাহফিলে, একটা ক্রিকেট খেলায়, সেখানে সে একটা ফ্রিজ দিচ্ছে, একটা টিভি দিচ্ছে, এবং এই রকমের 30 দিন আল্লাহর দেওয়া 30 দিন তার এরকম অনুষ্ঠান থাকে, প্রোগ্রাম থাকে। এই যে লক্ষ লক্ষ টাকা ডোনেশন রাজনীতিবিদরা দিচ্ছেন, মানে এই টাকার সোর্স কোথায় আপনি বলতে চাচ্ছেন? এই টাকার সোর্স এগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে? যদি না আপনি নিশ্চিত করতে পারেন যে এই টাকার সোর্স কি, এটা কোথা থেকে আসে, এই সোর্সটা বন্ধ করে দেন এবং জনগণের যে প্রত্যাশা রাজনীতিবিদদের প্রতি, যে এমপি হতে চায় বা যে আপনার উপজেলা চেয়ারম্যান হতে চায় বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চায়, তার কাছ থেকে এই ডোনেশনগুলো নিতে হবে। এই অ্যাপ্রোচটা বন্ধ করে দেন। জনগণ বাধ্য করে রাজনীতিবিদদেরকে চাঁদাবাজি করতে। এখন আমি যদি একটু স্যাঁচরা হইতাম, আমি যদি ধরেন 5 তারিখের পরে একটু আঙুলটা বাঁকা করে পিছন দিক দিয়ে যদি কোনোভাবে একটু সরকারি দপ্তরে ঘুরতাম, তাহলে কিন্তু আমি ওই এলাকাটা মেনটেন করতে পারতাম। যেহেতু ঘুরি না, এলাকাটা মেনটেন করতে পারি না, রাজনীতি ছেড়ে দিয়ে ঢাকা শহরে এসে ন্যাশনাল পলিটিক্স করা লাগতেছে। আর একটা ব্যাপার হচ্ছে মানুষ কেন দুর্নীতি করে, খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি করে মানুষ তার জীবনের নিরাপত্তা চায়, তার শিক্ষার অধিকার চায়, তার চিকিৎসার অধিকার চায়, বৃদ্ধকালে সে যেন সুন্দর মতো করে মরতে পারে, অর্থাৎ মৃত্যুর জন্য মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত তার লাইফের সিকিউরিটি চায়। আসুন, বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের কারো ছেলে মেয়ে একদম মোটা দাগে 2-1 ব্যতীত কোনো রাজনীতিবিদের ছেলেমেয়েরা বাংলাদেশে পড়াশোনা করে না। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ
তারা বাংলাদেশের কোনো হসপিটালে কোনো এমপি তার নিজস্ব যে কনস্টিটিউয়েন্সি আছে সেখান থেকে তিনি চিকিৎসা নেয় না। প্রাক্তন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে জার্মানিতে গেছে তার শরীর চেক আপ করতে, অর্থাৎ তার শরীরে কোনো প্রকার রোগ আছে কিনা এইটা চেক আপ করার জন্য তিনি ওইখানে গিয়েছেন। আমাদের সাবেক যে স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি 10 টাকা দিয়ে এখানে চক্ষু হসপিটালে গিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাইছে, পরবর্তীতে লন্ডনে গিয়ে আবার চিকিৎসা নিয়ে আসছে। তো দেখুন এই যে অ্যাপ্রোচগুলো আপনি ফিক্স করে দিচ্ছেন যে বাংলাদেশের হসপিটালগুলোতে গরিব শ্রেণীর লোক চিকিৎসা নিবে, ঢাকা মেডিকেলগুলোতে গরিব শ্রেণীর লোক চিকিৎসা নিবে, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে আপনার গরিবের ছেলে মেয়ে পড়াশোনা করবে। কি এখন এগুলো তো আপনি ফিক্স করে দিচ্ছেন, তারপরে আপনি কি করছেন? তাহলে যখন আপনি ফিক্স করবেন এখানে আমি চিকিৎসা নিচ্ছি না, সেখানে তো আপনার দুর্নীতি করতে কোনো অসুবিধা নাই। আমি এখানে পড়াশোনা করছি না, তাহলে এখানে আমার দুর্নীতি করতে কোনো অসুবিধা নাই। এই যে ম্যাটারগুলো, এই সার্বিক দিক বিবেচনায় আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখন ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনি ক্ষমতাকে ধরে রাখতে এই দুর্নীতিগুলো করবেন, তখন আপনি নিশ্চিত হবেন যে যখন আমি ক্ষমতা থেকে চলে যাব তখন যাতে করে আমার ফ্যামিলি এবং আমি নিরাপদে থাকি, সেই জন্য আমাকে টাকা পাচার করে মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানাইতে হবে, কানাডাতে হচ্ছে সেকেন্ড হোম বানাইতে হবে, ইউরোপে আমেরিকাতে টাকা পাচার করতে হবে। তো এই অ্যাপ্রোচের কারণেই আসলে বাংলাদেশের আসলে মূল প্রবলেমগুলো দাঁড়িয়েছে। এখন আসলে আমরা যে জায়গাটায় ছিলাম 5 তারিখের পরে আমাদের প্রত্যাশা কি ছিল? আমরা চেয়েছিলাম অফিসিয়ালি দুর্নীতি দূর হবে। আমরা এখানে যে কজন আমরা কথা বলেছি প্রত্যেকেই বলেছি যে টপ ডাউন যে অ্যাপ্রোচটা ছিল সেই টপ ডাউন অ্যাপ্রোচে যেতে হবে। আমি প্রথম বক্তব্যে আমি উদাহরণও দিয়েছিলাম যে কিভাবে আমরা সেই টপ ডাউন অ্যাপ্রোচে যেতে পারি। প্রফেসর ইউনূস সাহেব থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ, সচিব, আমলা যারা আছেন তারা সেই অ্যাপ্রোচগুলো শুরু করতে পারতেন, তারা সেটা শুরু করেননি। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের পক্ষে কিন্তু আসলে এটা শুরু করা সম্ভব না। দেখুন প্রফেসর ইউনূস সাহেবের এসেই তার যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তিনি তুলে নিয়েছেন, তার প্রতিষ্ঠানের যে লাইসেন্সগুলো ছিল সেগুলো নবায়ন করেছেন, বা গ্রামীণের নামে অনেক অবকাঠামো হচ্ছে। আমার কথা হচ্ছে আমরা আসলে কি চেয়েছিলাম? আমরা কি চেয়েছিলাম যে প্রফেসর ইউনূসের উন্নতি হবে, ব্যক্তি নাহিদ ইসলামের উন্নতি হবে, বা আসিফ মাহমুদের উন্নতি হবে, কিংবা ব্যক্তি আসিফ নজরুলের উন্নতি হবে? আমরা তো এটা চেয়েছিলাম না। আমরা চেয়েছিলাম বাংলাদেশের উন্নতি হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর উন্নতি হবে। আমরা ভারতের সাথে আমাদের প্রচুর আধিপত্যবাদ নিয়ে কথা আছে, কিন্তু আমরা তো দেখেছি ভারতের এই বর্তমান যে সরকার আছে এরা সরকার একটা আইন করেছিল কৃষকদের স্বার্থের বিরুদ্ধে হরিয়ানা রাজ্যে। তখন হাইকোর্ট কি করেছে? হাইকোর্ট সেই কৃষকদের পক্ষ নিয়ে সেই রায়কে বাতিল করে দিয়েছে, অর্থাৎ সরকার যে রায় দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে সেটাকে বাতিল। হাইকোর্ট কি আসলে সেক্ষেত্রে আমি আসছি সেখানে কি হয়েছে? বাংলাদেশে একজন বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি, তিনি 16 সংশোধনী বাতিল করার পরে তিনি লাঠি খেয়ে দেশ থেকে বের হয়ে গেছেন। বর্তমান যে সরকার আছে সেখানে যিনি আইন উপদেষ্টা আছেন প্রফেসর আসিফ নজরুল, তিনি বলছেন যে যেই মামলা অজামিনযোগ্য, 7 বছরের আগে যেই মামলায় জামিন হওয়ার কথাটা, অস্ত্র মামলা, যারা ওসমান হাদিকে শুট করলেন, সেই মামলায় হাইকোর্টে যখন দলীয় আইনজীবীরা অর্থাৎ বিএনপি বা জামাতপন্থী আইনজীবীরা যখন দাঁড়িয়ে কোনো মক্কেলের পক্ষে দাঁড়ায় বা কোনো সন্ত্রাসীর পক্ষে দাঁড়ায়, তখন বিচারপতি বাধ্য হন সেই আসামির জামিন দিয়ে দিতে। তো 5 তারিখের পরে তো এটা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল আইনে যেটা আছে সেটা বিচারপতি করবেন। 24 সালের 5ই আগস্টের আগে আমরা রাস্তায় গিয়েছি, জীবন দিয়েছি, এই কারণে আমাদের মাথায় একটা সাইজ ছিল যে আজকে আমি আমার সন্তানরা রাস্তায় নেমেছি, আমরা গুলি খাচ্ছি, অনেক ছোট ছোট 16 বছরের, 5 বছরের, 7 বছরের শিশু আয়ান পর্যন্ত মারা গিয়েছে গুলি খেয়ে, যাতে করে আমরা এমন একটা বাংলাদেশ বানাবো আজ থেকে 20 বছর পরে বা 50 বছর পরে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তানদেরকে বা আমার নাতিদেরকে ভবিষ্যতে আর রাস্তায় নামতে না হয়।